সঠিকভাবে এই অল্প সময়টার মধ্যে এই সাজেশন ফলো করে আগাতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই সবাই বাংলাতে A+ পাবে। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে একটাই, এই সাজেশনটা খুব ভালো মতন তোমাদেরকে ফলো করতে হবে। এইচএসসি পরীক্ষা শুরু হতে চলেছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে। কথায় আছে না, যার শুরু ভালো হয় তার শেষটাও ভালো হয়। তাই বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো করার জন্য, সর্বোচ্চ নাম্বার তোলার জন্য আজকে বাংলা প্রথম পত্রের সুপার সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। এই সাজেশনটা তৈরি করা হয়েছে অনেক অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে এবং বিগত সকল বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে। তাই এই সাজেশনটা অবশ্যই তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। এই সাজেশনটা ফলো করে তোমাদেরকে আগাতে হবে। যদি তোমরা সঠিকভাবে এই অল্প সময়টার মধ্যে এই সাজেশন ফলো করে আগাতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই সবাই বাংলাতে A+ পাবে। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে একটাই, এই সাজেশনটা খুব ভালো মতন তোমাদেরকে ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের সুপার সাজেশন দেব, কিন্তু এটার আগে আমি তোমাদেরকে বলে নেই, যারা এই অল্প সময়টা অর্থাৎ রুটিন দেওয়ার পর থেকে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে সব থেকে ভালো মতন কাজে লাগাবে, তারা কিন্তু পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। কিন্তু যারা আগে খুব ভালো মতো পড়াশুনো করেও এই অল্প সময়টাকে, 1-2 মাসের সময়টাকে যদি অবহেলায় কাটাও, ভালো মতো পড়াশোনা না করো, সময়টাকে যদি অপচয় করো, তাহলে তোমাদের কোনোদিনও আশানুরূপ ফল তোমরা অর্জন করতে পারবে না। তাই খুব ভালো মতন কিন্তু প্রিপারেশন নাও। আর এই চ্যানেলে এখন থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সাজেশন সহ, এছাড়াও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে নজরে দিতে হবে, পরীক্ষাতে কোন কোন বিষয় ফলো করলে ভালো একটা রেজাল্ট করতে পারবে, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি বাংলা প্রথম পত্র। যেহেতু তোমরা বিগত অনেকগুলো তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা দিয়েছো, তাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের সবার অবশ্যই একটা আইডিয়া আছে, কিন্তু তাও আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। তোমরা সবাই জানো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে সৃজনশীল থাকবে 70 আর MCQ থাকবে 30 নম্বরের। সৃজনশীল যে 70 নম্বরের থাকবে, এই 70 নম্বরে তোমাদেরকে 7টা সৃজনশীল লিখতে হবে। একটা সৃজনশীলের মান হচ্ছে 10। 7টা সৃজনশীল 4টা বিভাগ হতে তোমাদের লিখতে হবে। প্রথম বিভাগটি হচ্ছে গদ্য, দ্বিতীয় বিভাগটি হচ্ছে পদ্য, তৃতীয় বিভাগটি হচ্ছে উপন্যাস, চতুর্থ বিভাগটি হচ্ছে নাটক। এখন গদ্য বিভাগ থেকে তোমাকে অবশ্যই 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, পদ্য বিভাগ থেকে অবশ্যই 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, উপন্যাস থেকে অবশ্যই 1টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাটক থেকে অবশ্যই 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট যোগ করে হয় 6টি প্রশ্ন, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে 7টি প্রশ্নের। তাই যে কোনো বিভাগ হতে আরও একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। তাই এই আরও একটি প্রশ্নের উত্তর তোমরা কোথা থেকে দিবে, এটা একটা প্রশ্ন। এখানে গদ্য থেকেও তোমরা আরেকটি বাড়তি প্রশ্নের উত্তর দিতে পারো, ওখানে মোট 4টা প্রশ্নের সেট থাকবে, এখান থেকে 2টো অবশ্যই দিতে হবে, বাড়তি আরও একটা তোমরা ওখান থেকে দিতে পারো। পদ্যর মধ্যেও 4টা প্রশ্ন থাকবে, ওখান থেকে 2টো লিখতে হবে, যদি আরও বাড়তিটা তোমরা পদ্য থেকে লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো। এছাড়া উপন্যাস থেকেও একটা লিখতে পারো, নাটক থেকেও লিখতে পারো। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে গদ্য থেকে যদি আমরা 3টা প্রশ্নের উত্তর দেই, তাহলে কি প্রথমে আগে গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা লেখার পর পরে কি আবার গদ্য থেকে বাড়তি প্রশ্নের উত্তরটা দিব? উত্তর হচ্ছে না। তোমরা এইভাবে উত্তর দিবে। প্রথমে যদি তোমরা গদ্য ধরো, মানে গদ্য লেখা যদি স্টার্ট করো, ক বিভাগটা, গদ্য হচ্ছে তোমাদের ক বিভাগের আন্ডারে থাকবে, ক বিভাগটা লেখাটা যদি তোমরা স্টার্ট করো, তাহলে তোমরা গদ্য থেকে প্রথমে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই 3টা প্রশ্ন পরপর লেখার পরে তারপরে তোমরা পদ্য থেকে লিখবে, তারপরে তোমরা উপন্যাস থেকে লিখবে, তারপরে তোমরা নাটক থেকে লিখবে। আশা করছি বুঝতে পেরেছো। আর যদি পদ্য থেকে তোমরা 3টা লিখতে চাও, গদ্য থেকে 2টো লিখতে চাও, তাহলে গদ্য 2টো লেখার পরে পদ্য থেকে 3টা লেখা শেষ করে তারপর উপন্যাস থেকে 1টি, নাটক থেকে 1টি করে মোট 7টি প্রশ্নের উত্তর দিবে। মানে আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, তোমরা যে 7টা প্রশ্নের উত্তর দিবে, যেই বিভাগ থেকে একটি বাড়তি প্রশ্নের উত্তর দিবে, সেই বিভাগটি যখন তুমি ধরবে, সেই বিভাগের যে 2টো অবশ্যই করতে হবে, সেটা করার পরে বাড়তিটাও করে ফেলবে। সবগুলো করার পর আবার পরে এসে গদ্য থেকে পদ্য থেকে করার কিন্তু কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। কোনো
না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার দরকার হলে তোমাদেরকে ভিডিও দেব, এই বিষয়ে ভিডিও আনবো অথবা কমেন্টে বুঝিয়ে দেবো। এছাড়াও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। কিভাবে যোগাযোগ করবে? আমার ফেসবুক আইডি লিঙ্ক তোমাদের এখানে শেয়ার করেছি। যদি আমার সাথে কোনো কিছু বিষয়ে যোগাযোগ করতে হয় অবশ্যই সেখানে নক করতে পারো। এবার আমরা আসব তোমাদের গদ্য পদ্য উপন্যাস নাটকের সাজেশন নিয়ে। গদ্য পদ্য উপন্যাস নাটকের সাজেশন সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চাই। গদ্যের মধ্যে তোমাদের কটা আছে দেখো। 1 নম্বরে আছে অপরিচিতা, 2 নম্বরে আছে বিলাসী, 3 নম্বরে আছে আমার পথ, 4 নম্বরে আছে মানব কল্যাণ, 5 নম্বরে আছে মাসি পিসি, 6 নম্বরে আছে 52 দিনগুলি, 7 নম্বরে আছে রেইনকোট। এই 7টা গদ্য কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আছে। কিন্তু আমরা পুরো বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন বিশেষজ্ঞ টিচারদের পরামর্শ নিয়ে, মাস্টার ট্রেনারদের পরামর্শ নিয়ে আমরা তোমাদেরকে সাজেশন দিব হচ্ছে তোমরা এখান থেকে অপরিচিতাটা খুব ভালো করে পড়বে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। আমার পথ এটা খুব ভালো মতন পড়বে, এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবে। এছাড়াও তোমরা মানব কল্যাণ, বিলাসী, রেইনকোট এই অধ্যায়গুলো, এই গদ্যগুলো খুব ভালো মতন পড়বে, এখান থেকে তোমরা কমন পাবে। কিন্তু এই মাসি পিসিটা তোমরা স্কিপ করবে, 52 দিনগুলো স্কিপ করতে পারো। কিন্তু যারা একেবারে শতভাগ প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু এই দুটো একটু পড়ে যাবে। কিন্তু আমরা তোমাদেরকে বলে দিচ্ছি এই 4টা থেকে তোমরা আর রেইনকোট থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে। এটার থেকে বাইরে, সাজেশন থেকে বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না, একেবারে তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো, যারা ভালো করতে চাও, ভালো একটা রেজাল্ট করতে চাও, তারা অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, রেইনকোট এই 5টা গদ্য অবশ্যই অবশ্যই পড়ে যাবে। এরপরে আছে পদ্য। পদ্যের মধ্যে দেখো প্রথমেই আছে সোনার তরী, 2 নম্বরে আছে বিদ্রোহী, 3 নম্বরে আছে প্রতিদান, 4 নম্বরে আছে তাহার এই পড়ে মনে, 5 নম্বরে আছে 18 বছর বয়স, 6 নম্বরে আছে ফেব্রুয়ারি 1969, 7 নম্বরে আছে আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে সোনার তরী অবশ্যই পড়বে, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। বিদ্রোহী অবশ্যই পড়বে, একটা প্রশ্ন কমন পাবে। তারপরে হচ্ছে তাহার এই পড়ে মনে অবশ্যই পড়বে, 18 বছর বয়স অবশ্যই পড়বে, আমি কিংবদন্তির কথা বলছি অবশ্যই পড়বে। কিন্তু এখান থেকে স্কিপ করবে ফেব্রুয়ারি 1969 এবং প্রতিদান, এই দুটো স্কিপ করবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। কিন্তু এই সোনার তরী, বিদ্রোহী, তাহার এই পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এই অধ্যায়গুলো থেকে, এই পদ্যগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে 100%। ঠিক আছে, এরপরে আমরা আসি উপন্যাস লাল সালু। দেখো উপন্যাস যারা ইতিমধ্যেই পড়ে শেষ করতে পেরেছো, লাল সালুটা পুরো পড়ে শেষ করেছো, তাদের জন্য তো খুবই ভালো। কিন্তু যারা পড়ে শেষ করতে পারোনি তারা এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য একটা কাজ করতে পারো। নিশ্চয়ই তোমরা সকলে গাইড বই কিনেছো, তোমাদের গাইড বইয়ের মধ্যে এই পুরো উপন্যাসটার একটা সার সংক্ষেপ, অর্থাৎ পুরো উপন্যাসটা না পড়ে পুরো উপন্যাসটার মূল ভাব নিয়ে তোমাদের কিন্তু একটা গাইডের মধ্যে দেখবে একটা অনুচ্ছেদের মতো দেওয়া আছে। এই অনুচ্ছেদটা যদি তোমরা পড়ে ফেলো সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে লাল সালু পুরো উপন্যাসটা না পড়ে তোমরা ওই ছোট অনুচ্ছেদটা পড়েই কিন্তু তোমরা একটা ধারণা নিতে পারবে লাল সালু সম্পর্কে, যেটা তোমরা পরীক্ষায় গিয়ে প্রশ্ন আসলে সেখানে তোমরা উত্তর দিতে পারবে। এছাড়া এমসিকিউর জন্য তোমরা লাল সালুর যারা পুরোটা রিডিং পড়েছো তাদের জন্য তো খুবই ভালো, আর যারা পুরোটা রিডিং পড়তে পারোনি, সময়ের অভাবে হোক, ধৈর্যের অভাবে হোক, যে কোনো কারণে যারা পড়তে পারোনি লাল সালু পুরোটা, তোমাদের জন্য রয়েছে তোমরা বোর্ড কোয়েশ্চেন, যেগুলো গত বছরে যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে ফেলো, এমসিকিউ গুলো যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমরা লাল সালুর একটা ভালো প্রিপারেশন নিতে পারো এবং অবশ্যই তোমরা সেখান থেকে কমন পাবে। এরপরে আসি নাটক। নাটকের মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা। নাটক থেকে এই সিরাজউদ্দৌলা থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন পাবে। তারপরে দিকে লাল সালু থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন পাবে। তাই সৃজনশীল প্রশ্নের উত্তর একেবারে সঠিক দেওয়ার জন্য সব থেকে ভালো হয় যদি তোমার নাটক এবং উপন্যাসটা পড়া থাকে। যদি নাটক এবং উপন্যাসটা তোমার পড়া থাকে তাহলে অবশ্যই তুমি নাটক আর উপন্যাস থেকে ভালো লিখতে পারবে। এছাড়াও যারা এখনো পর্যন্ত পড়ে শেষ করনি
তাদের জন্য বলবো তোমাদের যে গাইড বইয়ের মধ্যে নাটক সিরাজউদ্দৌলা নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, সংক্ষিপ্তভাবে পুরো নাটকটাকে দেখানো হয়েছে, লেখা হয়েছে, সেটা যদি তোমরা পড়ে ফেলো তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই সিরাজউদ্দৌলা সম্পর্কে প্রশ্ন আসলে অবশ্যই লিখতে পারবে। এমসিকিউর জন্য কি করবে? এমসিকিউর জন্য যারা পুরো বই পড়েছো তাহলে তো খুবই ভালো, আর যারা পুরো বই পড়তে পারোনি তারা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়বে, এছাড়াও আগের যে বোর্ড কোয়েশ্চেন সেগুলো পড়বে। অবশ্যই তোমাদের ক খ এবং সৃজনশীলের ক খ এবং এমসিকিউ অবশ্যই কমন পড়বে, এটা আমি তোমাদেরকে বলছি। এরপর তাহলে সৃজনশীল যে 70 নাম্বারের কথাবার্তা সেগুলো কিন্তু আমরা শেষ করলাম। এবার আমরা বলবো এমসিকিউ। এমসিকিউর মধ্যে কত আছে তোমরা সবাই জানো, এমসিকিউর মধ্যে রয়েছে কিন্তু 30। এই 30 এমসিকিউ হচ্ছে 30টি। এটার জন্য যারা 30-এ 30টা এমসিকিউ কমন পেতে চাও বা উত্তর দিয়ে আসতে চাও, সঠিক উত্তর দিতে চাও, তাদের জন্য অবশ্যই মেইন বই পড়তে হবে। অর্থাৎ মেইন বইয়ের গদ্য, পদ্য, নাটক, উপন্যাস প্রত্যেকটা রিডিং খুব ভালো মতন পড়তে হবে যদি তোমরা একেবারে 30টার সঠিক উত্তর দিতে চাও। কারণ তোমাদের অ্যাপ্লাস পাওয়াটা কিন্তু এমসিকিউতে ভালো একটা নাম্বার তোলা, অর্থাৎ 20-এর উপরে 25-এর উপরে এমসিকিউ হওয়া, বিশেষ করে 25-এর উপরে এমসিকিউ হওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যারা অ্যাপ্লাস পেতে চাও। তাই 25টার উপরে এমসিকিউ তোমাদের হবে কিভাবে? যদি তোমরা মেইন বই পড়ে যাও। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এমসিকিউ একটাও মেইন বইয়ের বাইরে করবে না, প্রত্যেকটা কিন্তু তোমরা মেইন বই থেকে পেয়ে যাবে। তাই মেইন বইটা যারা ভালো মতন পড়তে পারবে এই সময়টার ভিতর তাদের কিন্তু অনেক উপকারে হবে। এবার যারা মেইন বই পুরোটা পড়তে পারবে না, অনেক স্টুডেন্ট আছে যারা, সব স্টুডেন্টের ক্যাটাগরি তো একরকম হয় না, সবাই মেইন বই পড়ে শেষ করে ফেলতে পারে, আবার সবাই পড়তে পারে না যে কোনো অসুবিধার কারণে, তার নিজস্ব দুর্বলতার কারণে। তো সেক্ষেত্রে তারা কি করবে, তারা যে বিগত সালের বোর্ড কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো এসেছে তারা ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়বে, সব প্রশ্নের এমসিকিউগুলো ভালো মতো কাভার করে ফেলো, আশা করছি ওখান থেকেই তোমরা কমন পাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাংলার সুপার সাজেশন, বাংলা প্রথম পত্রে। তোমরা জানো বাংলার অ্যাপ্লাসটা কিন্তু শুধু প্রথম পত্রের উপর নির্ভর করবে না, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলে যদি তুমি 160 নাম্বার তুলতে পারো, 160 নাম্বার যদি তুলতে পারো বাংলাতে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাস পাবে। হ্যাঁ, বাংলাতে, বাংলার জন্য আমি এখানে বি দিয়েছি আর অ্যাপ্লাস হচ্ছে এটা। হ্যাঁ, বাংলাতে তুমি অ্যাপ্লাস পাবে যদি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটোতেই ভালো করতে পারো, 160 তুলতে পারো বা 160-এর উপরে তুলতে পারো, 160 তুলতে পারলেই অ্যাপ্লাস। তাহলে অবশ্যই বাংলায় ভালো করার জন্য বাংলা প্রথম পত্রের সাজেশনের পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা তোমাদের জানা জরুরি। আমি আগামী ভিডিওতে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে, একেবারে সুপার সাজেশন নিয়ে ভালো অ্যানালাইসিস করে তোমাদের সাথে ওই সাজেশনটা শেয়ার করব। যে সময়টা তোমরা এখন থেকে পাচ্ছ, যারা এখনো পর্যন্ত পড়া শুরু করনি তারা আজকে থেকে পড়া শুরু করে দাও। যারা ভাবে যে পরে পড়বো, সেই পরে পড়া কিন্তু হয় না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি, অনেক খারাপ স্টুডেন্ট দেখেছি যারা এই সময়টাকে কাজে লাগিয়ে খুব ভালো একটা রেজাল্ট করেছে। তা এই সময়টাকে কেউ হেলায় হারাবে না, খুব ভালো মতন প্রিপারেশন নাও, আশা করছি খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে। যদি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে আমার এই পরিশ্রমটা, আমার এই কষ্টটা সার্থক হবে বলে আমি মনে করি। এই ধরনের আপডেট পেতে হলে যদি তোমাদের ভালো লাগে এই সাজেশনটা, তাহলে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওতে উপকৃত হলে, নতুন কিছু জানতে পারলে একটা লাইক করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে অপর বন্ধু বান্ধব, অপর মানুষটাও যেন উপকৃত হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।